নমস্কার, আমি স্মিতা আর তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। বছরের এই সময়টায় একটা নেশা লেগে থাকে, তাই না? ভালোবাসার একটা গন্ধ, দেবী সরস্বতীর আরাধনা আর স্কুল জীবনের প্রথম ভালো লাগার স্পর্শ। তোমাদের কেমন কাটছে এই প্রেমের মরশুম? পুরনো কোন কথা ভেবে ফিরে যেতে ইচ্ছে করে ওই দিনগুলোই? লিখে জানিও কমেন্ট বক্সে। আর আমাদের সমস্ত গল্পগুলোর আপডেটস পেতে বেল নোটিফিকেশনটিকে অল করে দিও। গল্পগুলো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজ বরং এই মরশুমের সঙ্গে তাল মিলিয়ে একটা গল্প শোনা যাক। চলো শুনি আজকের গল্প, অর্পণের লেখা ম্যাজিক। মিথিলা সরকার, বয়স কম বেশি 23, ছিপছাপ চেহারার সুশ্রী একটা মেয়ে। এমনিতে হাউসওয়াইফ, তবে একটা ছোটখাটো বেকারির বিজনেসও চালায় বাড়ি থেকে। সুমন গাঙ্গুলি, দেবপুর SBI ব্যাংকের ক্যাশিয়ার, আপাদ মস্তক ভদ্রলোক। বছর 2 আগে এই বাপ মা মরা অনাথ মেয়েটিকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে সুমন। মিথিলা বিয়েটা পরিবার পরিস্থিতির চাপে করতে বাধ্য হলেও এই বিয়েটা এক প্রকার তাকে বাঁচিয়েই তুলেছে। বিয়ের পর সে বুঝেছে সুমন কতখানি ভালো মানুষ। বয়সে 7 বছরের বড় হলেও তাদের মতামত, পছন্দ অপছন্দ ইত্যাদিতে তেমন অমিল হয় না। বিয়ের পর বেশ সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই গড়ে উঠেছে ওদের দুজনের মধ্যে। বাপ মা চলে যাওয়ার পর সেই পরিবারে মিথিলার এতটুকুও ভালো সময় কাটত না। সারাদিন জেঠিমা কাকিমাদের উল্টো পাল্টা কথা শুনে মাথা খারাপ হয়ে যেত ওর। সেই সময় ওদের গ্রামেরই এক ঘটকের কৃপায় সুমনের সঙ্গে বিয়েটা হয়। ওই বাড়ি ছেড়ে মিথিলাকে চলে আসতে হয় এই বাড়িতে। কষ্ট হয়েছিল একমাত্র দাদুর জন্য, যে দাদু আবার তার বিয়ের 4 মাস পরেই মারা যান। বাড়ি থেকে মিথিলাকে খবর পর্যন্ত দেয়নি কেউ। দাদুকে শেষবার দেখার সুযোগও তাই আর হয়ে ওঠেনি। মাঝে মাঝে মিথিলা ভাবে, ভাগ্যিস সুমন ছিল, নইলে ওর এই জীবনটার কি যে হতো। বাবার বাড়ির সঙ্গে আর কোনো যোগাযোগই নেই মিথিলার। সুমন অফিসে যাওয়ার পর বাড়িতেও সে একাই থাকে, কথা বলার লোক নেই। একমাত্র মলি আর পাবলোর সঙ্গে মাঝে মাঝে কথা হয়। মলি ওর ছোটবেলার বন্ধু, আর পাবলো পাড়া তুতো ভাইয়ের মতো। সেই ছোট্টবেলা থেকে চেনে, ভাই ফোঁটায় ফোঁটা নিতেও আসতো ছেলেটা। বিয়ের পর দেখা সাক্ষাৎ না হলেও যোগাযোগটা আছে। পাবলোই ওকে তীর্থদার খবরটা দিয়েছে। প্রায় 6-7 বছর পর হঠাৎ করেই তীর্থদার খোঁজ পেয়ে নিজেকে আর আটকে রাখতে পারেনি মিথিলা। পাগলের মতো ছুটে গিয়েছে একবার ওকে দেখার জন্য। গেটকিপার হরনাথ চাটুর্যেকে কোনো রকমে ম্যানেজ করে পাবলোকে বাইরে দাঁড় করিয়ে সেই বিরাট বাড়িতে ঢুকেছে সে। এইদিকে মা, এদিকটায় এসো। এদিকটায় সিসিটিভি নেই, কি যে দেখবে। আজ এত বছরে ওকে প্রথম কেউ দেখতে এলো। বয়স্ক ভাঙা গলায় বলে হরনাথ চাটুর্যে। আপনি পাবলোকে ঢুকতে দেননি কেন? পাবলো? পাবলো কে? ও ওই ছোট ছেলেটা। মোটা ফ্রেমের চশমা ঠিক করতে করতে বলে হরনাথ। কাল এসেছিল, মাথা ভর্তি ঝাঁকড়া চুল। আসলে স্যারের অনুমতি তো থাকে না। এই দেখছই তো চারিদিকে সিসিটিভি লাগানো। আমারও কিচ্ছু করার নেই। তাহলে আমাকে ঢুকতে দিলেন কেন? সে তো তুমি নাম বলার পর রাজি হয়েছি, আগে তো তা হয়নি মা। নাম বলার পর মানে? আমাকে চেনেন আপনি? আমি তোমাকে চিনি, তবে তীর্থ দাদাবাবু চেনি। মাঝে মাঝে তো আমি ওই ঘরে যাই। প্রথম আমি ওকে প্রায় তোমার নাম বলতে শুনেছি। আর এর সঙ্গে কতবার এই নিয়ে ঝামেলাও হয়েছে দাদাবাবু। এখন অতটা না বললেও মাঝে মাঝে বিড়বিড় করে কি সব। তাছাড়া তুমি শতরূপ বাবুর বিরোধী পক্ষও নাও, আর মিডিয়ার কোনো লোকও নাও। তোমাকে ঢুকতে দিলে কিসের আপত্তি শুনি? তুমি তো তীর্থ দাদাবাবুর লোক, তাই না? কথাটা শুনেই অপরাধ বোধে হোক বা গর্বে বা আনন্দে
মিথিলার বড় বড় চোখ দুটো ছলছল করে ওঠে। একটা গ্রিলের দরজা পেরিয়ে ছোট্ট একটা সিঁড়ির ধাপের পাশে পৌঁছে আঙুল দিয়ে একটা ঘরের দিকে ইশারা করে হরনাথ। আঙুল অনুসরণ করে মিথিলা দেখে সাদা দেওয়ালের একটা ঘর। দেওয়ালের অর্ধেকটা কাঁচ দিয়ে বানানো, ভেতরে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। সেদিকে তাকাতেই মুহূর্তের মধ্যে পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন মিথিলার। বুকের স্পন্দন যেন দ্বিগুণ হয়ে গেল, শরীরটা কেঁপে উঠল। কোনো রকমে দেওয়াল ধরে সিঁড়িরই একটা ধাপে বসে পড়ল সে। ওদিকে কাঁচের ওপারে ঝাপসা হতে থাকা একটা মানব শরীর ক্রমাগত কাঁচের ওপর আঘাত করতে করতে, চিৎকার করতে করতে একসময় ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়ল। তীর্থদার সঙ্গে কোনোদিন এইভাবে দেখা হবে স্বপ্নেও ভাবেনি মিথিলা। বাড়ি ফেরার পর দুদণ্ডও স্থির হয়ে বসতে পারছে না সে, কোনো কাজে মন বসাতে পারছে না। একটা তীব্র অপরাধ বোধ ওকে তাড়া করে বেড়াচ্ছে। সেই ঝাপসা অবয়ব আর কাঁচের ওপর পাগলের মতো শব্দ করে যাওয়া দুটো হাত মিথিলা কিছুতেই ভুলতে পারছে না। ছাদ থেকে সকালের কাঁচা জামা কাপড়গুলো তুলে এনে সোফার ওপর জড়ো করে রাখে মিথিলা। রাত্রে খাবার পর গুছিয়ে নেবে। সুমন অফিস থেকে ফিরলে ওকে কি সবটা খুলে বলবে? কিন্তু যদি রেগে যায় সুমন, যদি ওকে ভুল বোঝে, আচ্ছা মলিকে একবার ফোন করে বলবে কথাটা, কিন্তু সে যদি আবার পাঁচ কান করে বেড়ায়? এইসব নানা রকম ভাবনা চিন্তার জট ছাড়াতে ছাড়াতে কখন যে মিথিলা ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে ওর খেয়ালই নেই। পশ্চিমের আকাশটা বৃষ্টি আনবে বলে মেঘ ছড়িয়ে দিয়েছে কয়েক মুঠো। হালকা শিরশিরে বাতাস বইছে। একটা অদ্ভুত ঘোরের মধ্যে কখন যে মিথিলা তার সাধের নখগুলো দাঁতে দিয়ে কেটে ফেলেছে খেয়ালই নেই। ওর হুঁশ ফেরে একটা বাইকের কর্কশ হর্নের শব্দে। একটা পার্সেল ছিল দিদি। গেটের বাইরে থেকে ডেলিভারি বয় হাঁক দেয়। আরে কখন থেকে ফোন করে যাচ্ছি, রিসিভই করছেন না। ছেলেটাকে হাত দেখিয়ে তড়িঘড়ি নিচে নেমে আসে মিথিলা। দরজা খুলে বেরিয়ে আসে বাইরে। ছেলেটা বিরক্তির সঙ্গে বলে, ফোনটা তো ধরবেন, বাড়ি খুঁজে পেতে দম বেরিয়ে গেল। এখনই বৃষ্টি শুরু হয়ে গেলে আর দিতে পারতাম না অর্ডারটা, তখন আবার খিটখিট করতে। অন্যদিন হলে মিথিলা ওকে উচিত করে কথা শুনিয়ে দিত, আজ আর ইচ্ছে করল না। কেন ভাই? বাড়ির নাম তো লেখাই ছিল, অসুবিধে হওয়ার তো কথা নয়। এইটুকু বলে হাত বাড়িয়ে পার্সেলটা নিয়ে দরজাটা বন্ধ করে দেয় সে। কলিং বেলটা বেজেই চলেছে। দরজা খুলছে না দেখে মিথিলাকে ফোন করে সুমন। টিভির ভলিউমটা কমিয়ে ফোনটা রিসিভ করে মিথিলা। বলো। আরে বেল বাজাচ্ছি যে কখন থেকে? এই রে, একেবারে শুনতে পাইনি। ওয়েট যাচ্ছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, জানলাগুলো বন্ধ করোনি? সুমন জুতো খুলতে খুলতে বলে। একদম শুনতে পাইনি গো, টিভিটা চলছিল তো। বৃষ্টি কি এই শুরু হলো? হ্যাঁ, তবে বাড়বে বোধ হয়, ওয়েদার রিপোর্টেও তো তাই দেখাচ্ছে। তুমি ওপরে চলো, আমি জানালাগুলো বন্ধ করে আসছি। তুমি চা খাবে তো? হ্যাঁ, এটা আবার কোনো প্রশ্ন? আর দুটো ক্রিম কেকার। আচ্ছা। জানলাগুলো লাগিয়ে ভালোভাবে পর্দাটা টেনে দেয় মিথিলা। তারপর রান্নাঘরে ঢুকে 2 কাপ চা বানিয়ে ওপরে যায়। চা বানাতে বানাতে বারবার মিথিলা একটাই কথা ভাবছিল, সুমনকে ব্যাপারটা জানাবে কি না। সুমন যদি পরে কোনোভাবে জানতে পেরে যায় তাহলে তো আরও খারাপ হবে ব্যাপারটা। আবার জানালেও যে খারাপ কিছু হবে না তার গ্যারান্টি নেই। যা হবার হবে, সে সুমনের কাছে কোনোদিন কিছু লুকায়নি, আজও লুকাবে না, এই মনস্থির করে বসে সে। সুমন ততক্ষণে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে টিভির সামনে বসেছে। চাটা নিয়ে একটা চুমুক দেওয়ার পর মিথিলা কিছু বলতে যাবে, তার আগেই সুমন বলে, আজকে হেব্বি চাপ গেছে ব্যাংকে। ও বাবা,
মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, রাত্রে আর খাবো না বুঝলে, শুয়ে পড়বো এক্ষুনি। সে কি, শরীর টরীর খারাপ করলো নাকি? কপালে হাত দিয়ে দেখে মিথিলা। না না, জাস্ট টায়ার্ড, শরীর ঠিক আছে। এখন একটু রেস্ট নিয়ে নাও। খাবার খেতে তো এখনো অনেক দেরি। 2টো রুটি বানিয়ে রাখছি, যদি ইচ্ছে হয় তখন খেয়ে নেবে। ঠিক আছে, তাই করো। তারপর একটু থেমে গিয়ে সুমন প্রতিদিনের মতো প্রশ্ন করে, আচ্ছা সারাদিন কি করলে? কথাটা বলার সুযোগ পেয়েও মিথিলা প্রথমে কিছু বলতে পারে না। ওই একই রকম, তেমন কিছু না। বিকেলে পার্সেলটা এলো। ওহ, সেই ক্রিমগুলো না? হ্যাঁ। সুমন চায়ের কাপটা নিচে নামিয়ে রেখে বিছানায় গা এলিয়ে বসে। অন্যদিন হলে মিথিলা খুনসুটি করত, পাশে এসে বসতো, কিন্তু আজ আজ এমন থমথমে কেন? ভালোবাসার এই এক গুণ, উল্টো দিকের মানুষটার সামান্যতম পরিবর্তনও খুব অস্বস্তি দেয়। সুমন মিথিলার চোখ মুখ দেখে বোধহয় কিছু একটা আন্দাজ করতে পারে। আলতো করে ডাকে, মিথিলা। মিথিলা সুমনের চোখের দিকে তাকিয়েই চোখ সরিয়ে নেয়। তোমার কি কিছু হয়েছে? কিছু বলবে? মিথিলা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর সুমনের কাছে গিয়ে বসে। একটু ইতস্তত করে বলে, তীর্থদার একটা খোঁজ পেয়েছি জানো। অন্যমনস্কভাবে টিভির চ্যানেল চেঞ্জ করতে করতে ঘাড় নাড়ে সুমন। ওকে যে এভাবে দেখব কোনোদিনও ভাবিনি। তোমাকে বলাটা ঠিক না ভুল সেটাও জানি না, কিন্তু আমি না বলেও থাকতে পারছি না। ফুঁপিয়ে কাঁদতে শুরু করে মিথিলা। আরে দেখি, কাঁদছো কেন? ও হ্যাঁ, কি বলছিলে? তীর্থদা নামটা উচ্চারণ করে কিছুক্ষণ ভেবে নেয় সুমন। ও তীর্থদা মানে স্কুলে যে ছেলেটা তোমাকে ফলো করতো? হ্যাঁ। মিথিলা নাক টানতে টানতে ঘাড় নাড়ে। বলো কি, ও তো বিদেশে পড়তে গিয়েছিল তাই না? ফিরে এসেছে? আর এতদিন পরে তুমি বা ওর খোঁজ পেলে কি করে? না, ও বিদেশে যায়নি, ওটা রটানো হয়েছিল। ও এখানেই ছিল, কিন্তু এত কাছে তবু। ডুকরে ডুকরে কাঁদতে থাকে মিথিলা। রটানো? আরে এত কান্নার কি আছে, বলো না কি হয়েছে? কোথায় খুঁজে পেলে তীর্থদাকে? তুমি সত্যি কিছু মনে করছো না তো সুমন? আরে না, কেন মনে করব? না মানে আমি এই চেনো তুমি আমাকে? না মানে সেটা নয়। তাও আবার কি? না কেঁদে কি বলছিলে বলো তো এবার? হ্যাঁ? সুমন মিথিলার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে জিজ্ঞেস করে, আজ সকালে তোমার অফিস যাওয়ার পর আমি গেছিলাম ওখানে, পাবলুটাও এসেছিল। আমি তীর্থদাকে দেখলাম, কিন্তু তীর্থদা আমাকে দেখেছে কিনা জানি না। দেখলেও চিনতে পেরেছে কিনা জানি না। কোথায়? শতরূপ ভিলায়। শতরূপ ভিলা মানে বিধায়ক শতরূপ বিশ্বাসের গেস্ট হাউস? ঠিক ঠিক ঠিক, তুমি বলেছিলে তিনি তো তীর্থর বাবা, হ্যাঁ তাই তো? হ্যাঁ, জানো এতকাল ওখানেই লুকিয়ে রেখেছিল ওকে, আর আমরা ভেবেছি যে বিদেশে পড়তে চলে গেছে। হ্যাঁ সেটাই তো, মানে ওর বাবা শতরূপবাবুও বলেছিলেন একটা প্রেস কনফারেন্সে, অ্যাক্সিডেন্টের পর প্রায় 1 বছর কোমায় থাকার পর সুস্থ হতেই ওকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে পড়াশোনার জন্য। ছেলের অ্যাক্সিডেন্ট নিয়ে কম পলিটিক্যাল জলঘোলা তো হলো না। হ্যাঁ, এই খবরটা তোমার আমার মতো পাবলিকদের জন্য, আসলটা আলাদা। তীর্থদা নাকি কখনো সুস্থই হয়নি পুরোপুরি। কোমা থেকে ফিরে কিছুদিন নাকি সুস্থ ছিল, তারপর
অজানা কারণে হঠাৎই মানসিক অবস্থা এতটাই বাজে হয়ে গেছিল যে মেন্টাল অ্যাসাইলামে দেওয়ার সাজেশন দেয় ডক্টরেরা। কিন্তু কিন্তু নিজের সামাজিক স্ট্যাটাস, ফেস ভ্যালু, ভোট, লাভ ক্ষতি ইত্যাদির হিসেব করে শতরূপবাবু সেটা করতে দেননি। ওনার ছেলে পাগল, এটা কিছুতেই পাঁচকান করতে দিতে চাননি তিনি। একদিকে ছেলেকে নিয়ে পলিটিক্সটাও হয়ে গেল ফ্রিতে, আর নিজেরই ওই ভিলায় ছেলেকে প্রায় বন্দি করে রেখেছেন দিনের পর দিন। সুমন, সুমন, তুমি যদি একবার ওকে দেখতে না। বলেই আবার কান্নার আশ্রয় নেয় মিথিলা। এসব তোমাকে কে বলল? সুমন জানতে চায়। ওখানের গেটকিপার হরনাথ চাটুর্যে না কি একটা বেশ নাম। সব বলে দিল তোমায়? সুমনের যেন বিশ্বাসই হলো না। হ্যাঁ, আমি তো আর শতরূপবাবুর বিরোধী পক্ষের নই, আর মিডিয়ার লোকও নই। আমি তো... চোখের জল বাঁধ ভাঙল। মিথিলা কথাটা শেষ করতে পারল না। আমি তো কি... না, কিছু না। তাই তাই আমাকে বিশ্বাস করে সব বললেন উনি। তীর্থ তার ঘরেও নিয়ে গেলেন। তারপর মিথিলা সবটা খুলে বলে। সুমন মন দিয়ে শুনতে থাকে। সুমন জানে, কারণ যাই হোক, কান্না হয়ে নরম রূপে বেরিয়ে যাওয়াই ভালো। সাড়ে 10টা বাজতেই স্কুলে প্রার্থনার ঘণ্টা পড়ে গেল ঢং ঢং করে। হই হই করে ছেলেমেয়েরা দাঁড়িয়ে পড়ল লাইনে, কিন্তু মিথিলা প্রার্থনার লাইনে নেই। গেটের বাইরে একটা ছেলের সঙ্গে কথা বলছে সে। ছেলেটা কে কেউ জানে না। মিথিলার বন্ধু বান্ধব কেউ চেনে না তাকে, কিন্তু ছেলেটা মাঝে মধ্যেই স্কুলের গেটের কাছে বা বাজারে ঘোরাঘুরি করে। কলেজে পড়ে বোধ হয়। একটা লাল রেঞ্জার সাইকেল নিয়ে প্রায় সে স্কুলের গেটে দাঁড়িয়ে থাকে। মিথিলা টিউশন যাবার পথেও ছেলেটাকে দেখেছে কয়েকবার, এমনকি বাড়ি ফেরার পথেও। কোনোদিন কথা বলেনি ছেলেটা, কিন্তু মিথিলা বুঝতে পারে ছেলেটা তাকে ফলো করে। কাছে এসে বিরক্ত না করলেও মিথিলার এসব সহ্য হয় না মোটেও। আজ বাড়িতে তুমুল ঝগড়া করে স্কুলে এসেছে মিথিলা। সেই রাগ তখনও মাথায় ঘাপটি মেরেছিল। একটা সুযোগের অপেক্ষা করছিল সে। ছেলেটা আর ছেলেটার লাল সাইকেল দেখেই খ্যাপা ষাঁড়ের মতো হনহন করে ছেলেটার দিকে এগিয়ে গেল সে। সাইকেলের হ্যান্ডেলটা ধরে আঙুল উঁচিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করে, এই এই তুমি কে? কোথায় বাড়ি তোমার? আমাকে এভাবে ফলো করছো কেন? এইটা আশা করেনি ছেলেটা। সে আমতা আমতা করে বলে, হ্যাঁ, ফলো? কই না তো। একদম মিথ্যে বলবে না বলে দিলাম। আমি আগেও দেখেছি, সেদিন আমার বাড়ির সামনে পর্যন্ত চলে এসেছিলে। আমি কিন্তু সত্যি লোক ডাকবো এবার না বলে দিলাম। হুমকি দেয় মিথিলা। মানে বিকেলে বলি? বলেই একটা বোকা বোকা হাসি হেসে সাঁই করে সাইকেলটা ঘুরিয়ে নিমেষে মিলিয়ে যায় ছেলেটা। মিথিলা ওই একই জায়গায় দাঁড়িয়ে রাগে গজগজ করতে থাকে। ওদিকে প্রার্থনা শেষ হতেই মলি ছুটে আসে। হাঁপাতে হাঁপাতে বলে, সেই ছেলেটা না? হ্যাঁ রে, আজ ধরেছিলাম, একটুর জন্য মিস হয়ে গেল। হাতের লেখা কেমন? দেখি দেখি। মানে কার? কার আবার? ছেলেটার। যা বাবা, আমি কি করে জানবো কার কেমন হাতের লেখা? মিথিলা অবাক হয়ে উত্তর দেয়, কি রে, সত্যি বলছিস তো? কোথায় লুকোলি? দেখি দেখি। আরে লাভ লেটারটা দেখি। এক চর মারব, ওসব কিছুই না। আমি নামটা জিজ্ঞেস করেছিলাম, বিকেলে বলবে বলে চলে গেল। বিকেলে? ওহো, তাহলে আজ বিকেলেও আসছেন তিনি। আরে ঠিক আছে ঠিক আছে, তোর কোনো চিন্তা নেই, আমি পাহারা দেব।
সদ্য দল পাল্টানো পাড়ার ছেলে ছোকরাদের মতো স্টাইলে মলি কথাটা বলে। হ্যাঁ, পাহারা দেওয়ার মতো কিছু হয়নি মা আমার, রক্ষে করো, তুই আমার সঙ্গেই থাকবি, আজ ছেলেটার নাম ঠিকানা জেনেই ছাড়ব। মিথিলা দৃঢ় প্রতিজ্ঞ। বিকেলে টিউশন যাওয়ার পথে ছেলেটাকে আর দেখে না মিথিলা। টিউশন ছুটির পর মিথিলা নিজের বাড়ির পথ নিয়েছে, আর অমনি সন্ধ্যের অন্ধকারে লাল সাইকেলটা ওকে সামনে থেকে আটকে ফেলে। সকালের বোকা বোকা হাসি সরে গিয়ে ছেলেটার চোখে মুখে একটা আত্মবিশ্বাসের ছাপ। আমি তীর্থ, আর তুই তো ফার্স্ট গার্ল, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলে? তোদের স্কুলের টিচার সুলগ্না দত্ত, উনি সম্পর্কে আমার পিসি হন। মিথিলার মনে পড়ে যে গত বছর ট্রান্সফার নেওয়ার আগে ওকে অঙ্কের দিদিমণি অনেক সহায়িকা নোটস দিয়ে গেছেন। এর আগেও অনেক সাহায্য করেছেন। বইয়ে বা নোটসে নানা রকম স্টাইলে নাম লেখা তীর্থের। সেখান থেকেই মিথিলা নামটা চেনে। ও, তুমি সেই তীর্থদা। আমি আর মলি তোমার নোটস পড়ি তো সেই ক্লাস 8 থেকে। ম্যাম কেমন আছে? ম্যাম ভালো আছেন। তোমার তোমার ফার্স্ট ইয়ার না? মনে ছিল মিথিলার। বোর্ডে প্রথম 20 জনের মধ্যে ছিল তীর্থ। নাম শুনলেও কখনো তাকে দেখেনি মিথিলা। বইয়ের পাতার ফাঁকে বা নোটসের পাতায় এতদিন শুধু দেখে গেছে তার নামটা, আর ভেবে গেছে কতটা ট্যালেন্টেড হলে নিজেই এইরকম দারুণ দারুণ সব নোটস বানানো যায়, বোর্ডে পজিশন করা যায়। হ্যাঁ, আমার ফার্স্ট ইয়ার। আর তোর ইংলিশ আনসিন পোর্শনে সিনোনিমে নাম্বার কাটা যায়, তারপর আর 9-এর ঘরটা ছোঁয়া হয় না, তাই তো? কি করে জানলে? মিথিলা অবাক হয়ে জানতে চায়। ম্যাজিক বলেই সাইকেল ঘুরিয়ে আবার কথার মাঝখানে অদৃশ্য হয়ে যায় তীর্থ। দূর থেকে শোনা যায় তার চিৎকার, কাল আবার দেখা হবে। মিথিলাও একটা আশ্চর্য হাসি মুখে নিয়ে বাড়ির পথে রওনা দেয়। তার কেমন যেন একটা ঘোর লেগে গেছে, ছোটবেলার প্রথম ভুলের ঘোর। সেই ঘোরের নিশ্ছিদ্র নিরাপত্তা পেরিয়ে গাড়ির বিরক্তিকর হর্ন তার কান অবধি পৌঁছায় না। দুটো জোনাকি ছুঁয়ে গেল তার সাইকেলের হাতলগুলো। রোজই যায় বোধ হয়, কিন্তু আজকের মতো করে আর কখনো খেয়াল করেনি সে। রজনীগন্ধার একটা মৃদু ঘ্রাণ নাকে আসছে তার। অকারণ একটা মিষ্টি পাপ বোধে পুলকিত হচ্ছে তার দু চোখ। কাল আবার দেখা হবে। কথাটা পৃথিবীর সুন্দরতম সুরে কানের কাছে প্রতিধ্বনিত হচ্ছে বারবার। সে বিড়বিড় করে নিজের মনেই বলে, কাল আবার দেখা হবে। যে মিথিলা কোনো দিন টিউশন বাঙ্ক করেনি, সেই মিথিলা আজ দুম করে কামাই করতেই মলির সন্দেহবাতিক মনের সলতেটা যেন দপ করে জ্বলে উঠল। নিশ্চয়ই সেই ছেলেটার সঙ্গে কোথাও গল্প করছে। ঠিকই আন্দাজ করেছিল সে কাল। নির্ঘাত লাভ লেটার দিয়েছে স্কুলের সামনে কালকে। বন্ধু বান্ধবদের এই ধরনের সন্দেহ অতিক্রম করেনি যারা, তাদের কৈশোর কতখানি রঙিন কেটেছে তারাই জানে। তবে এই মুহূর্তে লোকালয় থেকে কিমি দুয়েক দূরে তালের সারি ঘেরা একটা পুকুর মিথিলার নতুন জীবনের এক অধ্যায় শুরুর সূর্যোদয় দেখেছিল। একটা লাল সাইকেল, দুটো সবুজ মন আর একটা লাল নরম সূর্য। হালকা রঙের একটা সালোয়ার পরে এসেছিল মিথিলা, চুলে বেনি করা। সামনের ছোট চুলগুলো অবাধ্য কিশোরীর মতো বেনির বাঁধন থেকে বেরিয়ে এসেছে। মিথিলার চোখে মুখে লুটিয়ে আছে তারা। তীর্থর ইচ্ছে করছে আবেগে গলে পড়তে, কিন্তু কিছু মানুষ আছে যারা যার পর নাই আবেগী হয়, কিন্তু বাইরের মানুষ তাকে দেখে চিরকালীন কঠিন ভেবে বসে। রুক্ষতা তাদের জন্মগত। কিন্তু মিথিলার চোখে আজ চোখ ছুঁয়েছে তীর্থের দিকে তাকিয়ে মিথিলার নিজেকে অনেক বেশি সুন্দরী বলে মনে হচ্ছে।
মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে ওর থেকে বেশি আলো আর কারোর মুখে নেই। এই আবহ যেন আর না কাটে, তার প্রাণপণ চেষ্টা করছিল মিথিলা। বাদ সাধল তীর্থই। টিউশন কামাই করাটা কিন্তু মোটেই ঠিক নয়, এটা একদম ভালো কাজ করিসনি। তীর্থ ধমকের সুরে বলে। তাহলে চলে যাই? অভিমানী হয়ে ওঠে মিথিলা। সেটা বলিনি, তবে তুই যে আসবি সেটা আমি ভাবিনি। কেন ভাবনি? কেন না মানে এই কাল পর্যন্ত কেমন দূরে দূরে থাকতিস, চটপট রেগে যেতিস, এত বড় বড় হুমকিও দিলি কাল, আজ আবার টিউশন কামাই করে দেখাও করতে চলে এলি। মানে সে তো কাল পর্যন্ত চিনতাম না বলে। তুমি তুমি প্লিজ কিছু মনে করো না, স্কুলের সামনে ওভাবে বলেছি বলে। তখন তো চিনতাম না বলো আমি তোমায়। আজই বা কতটুকু চিনিস নামটুকু ছাড়া? আমি যদি কিডন্যাপ করে নিই তোকে? কিডন্যাপ? এই সাইকেলে করে? আর হাসিও না তো। বলেই মিথিলা হো হো করে হেসে ওঠে। তীর্থ এক দৃষ্টে তাকিয়ে থাকে মিথিলার দিকে। সকালের রোদ প্রথম ভালোবাসার মতোই কোমল, স্পর্শকাতর। সত্যি কি সুন্দর লাগছে মিথিলাকে। শান্ত মানুষের সৌন্দর্য যেন আরো বেশি করে উপভোগ করা যায়। হঠাৎই একটা গান গাইতে শুরু করে দেয় তীর্থ। ছিলে সাথী হয়ে মোর এত কাল জানি, আজও আছো তুমি তাই, শুধু বাহুর বাঁধনে ধরা দিতে আর ধরিতে যে নাহি পাই। ওমা, থামলে কেন? গাও। একটা ভালো লাগার ঘোর মাখা গলায় কথাগুলো বলে মিথিলা। বাকিটা পরে কোনোদিন শোনাবো। একটু বেশিই ভাও খাচ্ছ না? মিথিলা ভেঙিয়ে বলে। আরে বললাম তো একদিন ঠিক শোনাবো। আচ্ছা একটা কথা বলতো, তোর মন খারাপ হয়? হ্যাঁ, হবে না কেন? মন খারাপ তো সবারই হয়। তা গত 5 দিনে কতবার মন খারাপ হয়েছে শুনি? সে তো অনেকবার। মলির সঙ্গে ঝগড়া হয়েছে, বাবার কাছে একটা ড্রেসের জন্য বায়না করেছিলাম, সেটা আমাকে কিনে দেয়নি, বকেছে, খুব কষ্ট হয়েছিল তখন। আর আর ওই স্কুলের পরীক্ষায় ইংরেজিতে না হাইয়েস্ট মার্কটাও পাইনি, কি যে কষ্ট হয়েছিল তোমাকে কি বলবো। এরকম আরো কত কিছু আছে, বললে শেষই হবে না এখন। আর মন ভালো? মন ভালো হয়েছে কতবার? অনেক ভেবে মিথিলা উত্তর দেয়। মন ভালো সেভাবে মনে পড়ছে না, তবে তবে বাবা বকার পরের দিন একটা চকলেট দিয়ে বলেছিল পুজোর সময় নতুন ড্রেসটা কিনে দেবে, তখন তখন আমার খুব ভালো লেগেছিল। কিন্তু আর কিছু তেমন মনে পড়ছে না। বারে, মন খারাপের বেলা নাকি বললে শেষই হবে না, আর মন ভালোর বেলায় একটা? ডাহা মিথ্যে বলছিস। আর হ্যাঁ, তোমার পরিচয় জানতে পেরেও খুব ভালো লেগেছিল। এতদিন একটু ভয়ে ভয়ে থাকতাম। থাক, থ্যাংক ইউ আমাকে ভালোর মধ্যে ধরার জন্য। একটু ব্যঙ্গ করে বলে তীর্থ, তারপর বলে, আমি কোথাও একটা শুনেছিলাম জানিস তো, আমাদের জীবনে যা কিছু ভালো ঘটে সেগুলোর জন্য আলাদা করে পুরো ইউনিভার্সকে আমাদের সবার একটা ধন্যবাদ জানানো উচিত। খারাপ কিছুর জন্য যেমন আমরা ভাগ্যকে দোষারোপ করি, ভালোর জন্য কিন্তু ধন্যবাদ জানাই না, তাই না? আজকাল আমি এটা ফলো করি জানিস তো, আমি চাইবো তুইও করিস। তোর যা আছে সেটুকু কারোর হয়তো নেই, আর সেটুকু পেলেই হয়তো কেউ সারাটা জীবন হেসে খেলে কাটিয়ে দিতে পারত। তোর একটা মুঠো কারোর কাছে হয়তো একটা গোটা আকাশ। বলেই দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করে তীর্থ। থ্যাংক ইউ ইউনিভার্স, মিথিলার সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য। মিথিলা কি করবে বুঝতে না পেরে শেষে হাঁ করে তাকিয়ে থাকে তীর্থের দিকে। কত ভালো ভালো কথা বলে তীর্থদা, কি সুন্দর গায়ে। তীর্থ হাত দিয়ে ইশারা করে বলে, চল ওঠ, এবার তুইও বলবি, ওঠ। মিথিলা উঠে দাঁড়ায়, কি বলবে খুঁজে না পেয়ে চুপ করে থাকে। তীর্থ বলে, চল
আমার সঙ্গে সঙ্গে বল, থ্যাংক ইউ ইউনিভার্স আজকের সকালটার জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আজকের সকালটার জন্য। মাধ্যমিকে ইংরেজিতে 94 পায় মিথিলা। এর পেছনে সেই লাল সাইকেলের অবদান কতখানি তা মিথিলা ভুলবে না কোনোদিন। সে চেয়েছিল তীর্থদার সঙ্গে দেখা করে একটা থ্যাংক ইউ জানাতে, কিন্তু তীর্থদাকে আর দেখা যায়নি। মিথিলার ফোন ছিল না বলে ওর কাছে তীর্থের যোগাযোগের নাম্বারও থাকেনি। এমনিতে প্রায় রোজই দেখা হয়ে যেত কোনো না কোনোভাবে। এমন অবস্থায় তীর্থদাকে খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছিল মিথিলা। একটা থ্যাংক ইউ জানানোর খুব প্রয়োজন ছিল। ভালো মার্কস পেয়ে ক্লাস 11-এ শহরের একটা গার্লস স্কুলে ভর্তি হয় মিথিলা। বাড়ি থেকে একটা ছোট্ট হ্যান্ডসেট কিনে দেয় ওকে। মেসে থাকতে শুরু করে সে। পড়াশোনার চাপ এবং সময়ের দাবিতে তীর্থদার স্মৃতি ক্রমশ ঝাপসা হয়ে আসে তার কাছে। একদিন রাত্রে কেমিস্ট্রির টিউশন থেকে ফিরে মেসে সাইকেল ঢোকাতে যাবে এমন সময় প্রাচীরের পাশে একটা ছেলেকে দেখে চমকে যায় সে। সামনে গিয়ে চিনতে পারে, তীর্থদা, তুমি এখানে? এই চলে এলাম দেখা করতে। তোকে একটা কথা বলার ছিল। তার আগে তুমি বলো তো, আমি যে এখানে থাকি সেটা তুমি জানলে কি করে? ম্যাজিক। উফ বাবা, বলোই না। তাহলে ইংলিশে 9-এর ঘর ছুঁয়েই ফেললি শেষমেশ। হ্যাঁ, তুমি জানো মলির সঙ্গে দেখা হয়েছিল নাকি তোমার? হুম, সব ম্যাজিক। কি যে ম্যাজিক ম্যাজিক করো না সব সময়। কি কথা বলবে বলছিলে বলো? আন্টি আবার মেসের দরজা লাগিয়ে দেবে এবার। কাল সকালে বলি। বলেই সাইকেলের বেল বাজাতে বাজাতে শহরের অনেক গলির মধ্যে কোনো একটা গলিতে হারিয়ে যায় সে। মিথিলা জিভ কেটে নিজের মাথায় একটা গাঁটটা মেরে বলে, থ্যাংক ইউটা জানানোই হলো না। বলে সাইকেলটা ঠেলে মেসের ভেতর ঢুকে যায়। সুমন মন দিয়ে শুনছিল মিথিলার কথা। সবকিছু শুনে বলে, তুমি কান্নাটা একটু থামাও, হ্যাঁ, আমাকে একটু ভাবতে দাও। আমি যতদূর জানি তীর্থদার অ্যাক্সিডেন্ট হয়েছিল 2nd ইয়ারে। হ্যাঁ, তখন আমার ক্লাস 11। সবে মেসে গিয়েছি। একদিন সন্ধে দেখা হলো তীর্থদার সাথে। আমার মেসের সামনেই দাঁড়িয়েছিল। ব্যাস, তার কয়েকদিন পর হাসপাতালে একবার। তখন অবশ্য জ্ঞান ছিল না, ওই শেষ। তারপর আর কোনো যোগাযোগ নেই। রাইট। আর তারপর 1 বছর পর বিদেশে যাওয়ার কথাটা ওর বাবা বলেন মিডিয়াতে। তারপর আমার কলেজ, মা বাবাকে হারাই। আলাদা করে অন্য কষ্ট আর আমাকে নাড়াতে পারতো না তখন। নিজের জীবনের প্রবল ঝড় ঝাপটার মধ্যে আলাদা করে আর ভাবতে পারিনি ছোটবেলার অনুভূতির কথা। ওসব প্রশ্রয় দেওয়া আমার কাছে তখন বিলাসিতা। আস্তে আস্তে ভুলেই যাই তীর্থদার সব কিছু। পাবলো তো আমার খুব আপন, ও সবই জানত। গতকাল কোত্থেকে কি জানতে পেরে আমাকে জানায় যে ওই ভিলাতেই নাকি পাগল থাকে। আর যেহেতু ওটা ওর বাবার ভিলা, তাই আন্দাজ করা যায় তীর্থদা হলেও হতে পারে। পাবলো ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু অ্যালাও করেনি। যাচাই করতে গিয়ে যে এই দৃশ্য দেখব আমি ভাবিনি সুমন। এর থেকে তীর্থদা বিদেশে চলে গেলেই বোধহয় ভালো হতো। কেঁদো না, আর শরীর খারাপ করবে। আমাদের তো আর কিছু করার নেই বলো। সুমন সান্ত্বনা দিয়ে বলে,
নিজেকে দোষারোপ করতে করতে শুরু করে মিথিলা। সব আমার জন্য হয়েছে, সবটা আমার জন্য। অকারণে নিজেকে দোষ দিও না মিথিলা। ওর এই অবস্থার জন্য তুমি দায়ী নও, ওর বাড়িতে বন্দি থাকার জন্যও নও। সবটাই ভাগ্য। দায়ী যদি কেউ হয় সেটা ওর বাবা, তোমার তো কিছু করার ছিল না। তোমাকে কিছু না জানিয়ে সে বিদেশে পড়তে চলে গিয়েছিল, এইটা ভেবে আফসোস করে তোমার জীবনটা থমকে দেওয়ার তো কোনো মানে হয় না। তুমি যা যা করেছো তা তোমার দিক থেকে একদম ঠিক। ইউ আর নট গিল্টি। আমার বোধহয় আরও খোঁজ নেওয়া উচিত ছিল। আনমনে বলে মিথিলা। কিছু একটা বলতে গিয়েও বাধা পায় সে। সব কথা তো আর বলা হয়ে ওঠে না, সব কথা সহজভাবে বলার জন্যও নয়। কিছুক্ষণ চুপ করে থেকে সে আবার বলে, আচ্ছা, আমি যদি মাঝে মধ্যে তীর্থদার সঙ্গে দেখা করতে চাই, তুমি কিছু মনে করবে? যদি বলি করব, তাহলে কি যাবে না? এমন উত্তর আশা করেনি মিথিলা, বা হয়তো সেটাই দুনিয়ার নিয়ম। সে ঘাড় নেড়ে বলে, না, যাব না। শম্ভুকে বলে দেব, গেলে গাড়িতে যেও। সুমনকে যত দেখে ততই অবাক হয় মিথিলা। এরকমও কি করে হতে পারে একটা মানুষ এতটা ভালো? নিজের স্ত্রী পুরনো বন্ধুর সঙ্গে লুকিয়ে দেখা করতে যাওয়ার অনুমতি চাইছে, আর সে হাসতে হাসতে বলছে পরের বার গেলে গাড়িতে যাবে। আর যেতে পারেনি মিথিলা কখনো। ওর মনে হয়েছে সুমনের মতো ভালো মানুষের সঙ্গে এটা করা ঠিক হবে না। হাজার কষ্ট হলেও তাই সে তীর্থর সঙ্গে আর দেখা করতে চায়নি। গেটকিপার হরনাথ কাকাকে ফোন করে মাঝে মধ্যে তীর্থদার খবরটুকু নিত সে। স্কুল জীবনে প্রথমবার তীর্থদার প্রতি একটা আলাদা টান অনুভব করে যেমন অনুভূতি হয়েছিল মিথিলার, অনেকটা সেই রকমেরই একটা অনুভূতি ওকে যেন পেয়ে বসেছে এই কদিন। তীর্থদার ভাবনায় সব সময় ডুবে থাকার একটা নতুন অভ্যেসের প্রেমে পড়েছে সে। এজন্য অবশ্য ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে ভোলেনি সে কখনো। কয়েক মাস কেটে যায় এভাবেই। হরনাথ কাকার কাছে গত 2 সপ্তাহ ধরে তীর্থদার অদ্ভুত শারীরিক এবং মানসিক উন্নতির খবর পেয়ে মিথিলার মনটা আনন্দে ভরপুর হয়ে যাচ্ছে। সে জানে তীর্থদার সঙ্গে হয়তো স্বেচ্ছায় সে কোনো দিন আর দেখা করতে যাবে না। হয়তো সেই সম্পর্ক, যেটার সঠিক কোনো নাম সে আজ পর্যন্ত দিয়ে উঠতে পারেনি, সেই সম্পর্কের কোনো উন্নতি ঘটবে না এই জীবনে। তবু এই আনন্দটা একদমই বিশুদ্ধ, নিরেট, খাদহীন। সুমন আজ সকালে নিজে থেকেই মিথিলাকে নিয়ে একদিন তীর্থদার সঙ্গে দেখা করে আসবে কথা দিয়েছে। মনটা তাই খুশি খুশি। সুমন ব্যাংকে যাবার পর সকাল সকাল স্নান সেরে ছাদে বসেছিল মিথিলা। একটা গল্পের বই শেষ করে দুপুরবেলা সে নিচে নামে। তারপর লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে নেয়। বিকেলে সুমনকে একবার ফোন করে নেয় সে। তারপর ব্যালকনির ফুল গাছগুলোতে জল দিতে গিয়ে বুকটা ধড়াস করে ওঠে মিথিলার। সেখান থেকে সে দেখতে পায় দরজার বাইরে নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে তীর্থদা। ওর সঙ্গে চোখাচোখি হতেই হাত নাড়ে তীর্থদা। প্রথমে নিজের চোখকে বিশ্বাস না হলেও যখন তীর্থ হাত বাড়িয়ে আওয়াজ দেয়, কিরে দরজা খুলবি না? আরে কখন থেকে দাঁড়িয়ে আছি তো, তোদের বেলটা আবার কাজ করছে না। আসছি, দাঁড়াও। সিঁড়ির ধাপগুলো মাতালের মতো টলতে টলতে নামে মিথিলা। তার মাথা কাজ করছে না। তীর্থদা এইভাবে ওর সঙ্গে দেখা করতে আসতে পারে বাড়িতে, সেটাও ভাবতেই পারেনি। অবশ্য তীর্থদা যে এতখানি সুস্থ রয়েছে এটা ভেবেই খুশি হয় সে। দরজা খুলেই মিথিলা অবাক হয়ে বিড়বিড় করে, বাড়ি খুঁজে পেলে কিভাবে? ম্যাজিক। এখনো সেই ম্যাজিক? আরে ম্যাজিক তো সারা জীবনের, গোটা জীবনটাই তো একটা ম্যাজিক। দার্শনিকের মতো বলে তীর্থ। ভেতরে চলো,
এসব অনেক শুনেছি। তুমি যে এখানে এসেছ সেটা কেউ জানে? বোকারাম, জানলে এতক্ষণে তোর কাছে হরনাথ কাকার ফোন আসতো না? তাও ঠিক। দরজা লাগিয়ে দুজন ওপরে উঠে যায়। ঘরের পর্দাগুলো টেনে আলোগুলো জেলে দেয় মিথিলা। তারপর তীর্থের কপালের দিকে নজর যেতেই আঁতকে ওঠে। এ কি, কপালে কিভাবে লাগলো তোমার? কেটে গিয়েছে তো অনেকটা। আরে ও কিছু না, সিঁড়িতে হোঁচট খেয়ে একটু পড়ে গেছিলাম। ও এখন ঠিক আছে, তুই চিন্তা করিস না। তারপর বল, কেমন আছিস? আমি আমি ব্যান্ডেজ এনে দিচ্ছি, দাঁড়াও। ওহ, বললাম তো লাগবে না, তুই চুপটি করে এখানটা বস। বল কেমন আছিস। তীর্থ শাসিয়ে বলে। এই শাসনেরই চিরদাসী হয়ে থেকে যেতে চেয়েছিল মিথিলা, বলার সময় পায়নি। কেমন আছি বলে মনে হয় তোমার? দেখছি তো ভালোই। তাহলে কি ভালো আছিস? হ্যাঁ, দিব্যি আছি। যথাসম্ভব হেসে উত্তর দেয় মিথিলা। বর কোথায়? অফিস? হ্যাঁ, ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। তার মানে আমার কাছে এখনো সময় আছে বল। হ্যাঁ, বর এলে তো আবার পেটাবে। হেসে বলে তীর্থ। না না, ও এরকম মানুষ একদমই নয়। এই তো তোমার সঙ্গে দেখা করতে নিয়ে যাবে বলল একদিন। ও নিজেও যেতে চায়। কি বলিস? তার মানে তো আমি একমাত্র হিংসুটে। কি? না না, কিছু না। বরকে খুব ভালোবাসিস না? প্রশ্নটার জন্য তৈরি ছিল না মিথিলা। ভ্যাবাচাকা খেয়ে যায়। মানে? আমার থেকেও বেশি বল। এসব কি বলছে তীর্থদা? এই রকম প্রশ্নের উত্তর দিতে হলে তো পৃথিবীর ৯৯ জন মানুষই মিথ্যাবাদী প্রমাণিত হবে বা অসৎ। এসব প্রশ্নের উত্তর দিতে নেই। মিথিলা চুপ করে থাকে। তীর্থ বুঝতে পেরে প্রসঙ্গ পাল্টে ফেলে। জানিস, জ্ঞান ফেরার পর আমার প্রথম যার কথা মনে হয়েছিল সেটা তুই। বাবাকে কত করে বলেছিলাম জানিস তোর সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়ার কথা। কোনো কথা কেউ শোনেনি আমার। একবারের জন্য বাড়ি থেকে বেরোতে অবধি দেয়নি। এমনকি আমার ফোনটা পর্যন্ত কেড়ে নেয় আমার থেকে। সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে মা কেন বাবাকে ছেড়ে চলে গেছিল। খুব কাঁদতাম জানিস, তোর কথা ভেবে, মায়ের কথা ভেবে। আমার জীবনটা নিয়ে যে এতখানি রাজনীতি হয়ে যাবে সেটা কোনোদিনও ভাবিনি জানিস তো। মিথিলা অনেকক্ষণ চুপ করে থাকে। এর কি উত্তর দেবে ভেবে পায় না। তীর্থদা যে ওর কথা এতটা ভাবত সেটা ভেবে কষ্ট হয়, আনন্দও। আমার উপর তোমার খুব অভিমান না তীর্থদা? হ্যাঁ পাগল, একদম না। এটা তো ইউনিভার্সের একটা ক্ষতি রে। আমার একটা থ্যাংক ইউ তো হারালো সে। তুমি যাই বলো তীর্থদা, আমি আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। সেদিন যদি আমি তোমাকে না ডাকতাম। মিথিলার চোখ ভিজে আসে। তাহলে কি আমরা আজ একসঙ্গে থাকতাম? মিথিলার চোখে চোখ রেখে প্রশ্ন করে তীর্থ। চোখ সরিয়ে মিথিলা উত্তর দেয়। তা জানি না, কিন্তু অ্যাক্সিডেন্টটা তো হতো না। যাকে সেদিন টিউশন থেকে ফেরার পথে একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল। তখন তোমার উপর খুব রাগ হচ্ছিল আমার। তোমার সব আবেগ লুকিয়ে রাখার স্বভাবের জন্য আমার জাস্ট খুব রাগ হচ্ছিল। তাই তোমাকে ডেকেছিলাম। ভেবেছিলাম তুমি এলে দুমদাম করে মেরে রাগটা কমিয়ে ফেলবো। কাঁদতে কাঁদতে হেসে ফেলে মিথিলা। কিছুক্ষণ মিথিলার দিকে চুপ করে তাকিয়ে থাকে তীর্থ। তারপর বলে, তুই আমার জন্য একটু অপেক্ষা কেন করলি না রে? আমি তো না হয় অসহায় ছিলাম, কোথায় বন্দি আছি নিজেই জানতাম না। অপেক্ষা করেছি তীর্থদা 5 বছর। বাবা মা বেঁচে থাকলে হয়তো অন্যরকম হতো জীবনটা।
কিন্তু তারা চলে যাওয়ার পর সব আরো জটিল হয়ে যায়। অপেক্ষা করে সেই অপেক্ষার দাম পাওয়া আর অপেক্ষা করে বোকা বনে যাওয়া, এই দুইয়ের মাঝে আটকে যায় তোমার মিথিলা। সেভাবে তাকে একবারও না জানিয়ে তুমি বিদেশ চলে যেতে পারলে, সেও ঠিক পারবে তোমায় ভুলে যেতে। পেরেছিস ভুলতে? মা বাবার দুর্ঘটনার পর ওই বাড়িতে আমার থাকাটা কতখানি দুর্বিষহ হয়ে উঠেছিল তুমি জানো না তীর্থদা। কত চেষ্টা করেছিলাম তোমার সাথে যোগাযোগ করার, ফোনে, সোশ্যাল মিডিয়ায়, পাড়ায়, মোড়ে, দোকানে সব বন্ধুদের বলে রেখেছিলাম। কেউ কোথাও দেখতে পায়নি তোমাকে। আর ম্যামের সঙ্গেও যোগাযোগ করতে পারিনি। ভেবেছিলাম বিদেশে পড়তে গিয়ে হয়তো আমাকে মনে রাখার প্রয়োজনই পড়েনি তোমার। মানছি কিছু না জানিয়ে তোর সঙ্গে যখন তখন দেখা করতে চলে যেতাম, তাই বলে কিছু না জানিয়ে আমি তোর থেকে দূরে চলে যাব, এইটা কি করে বিশ্বাস করলি তুই? আমার জায়গায় তুমি হলে কি করতে? তীর্থ একটু ভেবে উত্তর দেয়, মলি তো সিঙ্গেল ছিল, তাই না? দেখলে কিভাবে এড়িয়ে গেলে। আমার মন রাখতেও বলতে পারলে না যে তুমি অপেক্ষা করতে আমার জন্য সারা জীবন। সেখানে আমি সিচুয়েশনটা ফেস করেছি, অনেক অপেক্ষা করে এই সিদ্ধান্তটা নিয়েছি তীর্থদা। তোমার স্মৃতিকে একটা সুন্দরতম স্মৃতি হিসেবে রেখে দিয়েছি নতুন জীবনেও। ঠিক করেছিস। আমি হয়তো তোর মতো অতদিন অপেক্ষা করতে পারতাম না। পরিস্থিতির মুখোমুখি না হয়ে কাউকে জাজ করাটা উচিত নয়। আমাকে ক্ষমা করিস, আমি স্বার্থপরের মতো সমস্ত দোষ তোকে দিয়ে ফেললাম। প্লিজ কিছু মনে করিস না। না, কিছু মনে করিনি। তোর আফসোস হয় না? না, আমি যেটুকু পেয়েছি সেটাই কজন পায় বলো তো? মিথিলা চোখ মুছতে মুছতে উত্তর দেয়, আমার কথা আমাকেই বল। দেখো তীর্থদা, তোমার সঙ্গে আমার যেটুকু জীবন কেটেছে সেটাও আমার জীবন, আর সুমনের সাথে যে জীবনটা কাটছে সেটাও আমার জীবন। দুটোর কোনোটা নিয়েই আমার কোনো আফসোস নেই, বরং ভালো লাগা আছে, অহংকার আছে। দ্যাটস গ্রেট, খুব ভালো। কথাটা তীর্থ ব্যঙ্গ করে বলল না খুশি হয়ে, মিথিলা বুঝতে পারে না। উল্টে সে তীর্থকে জিজ্ঞেস করে, তোমার আফসোস হয় না? সে আর হবে না। আমার আফসোস, আমার ঘরের দরজা দিয়ে তোর ঘরে ঢোকা যায় না, তোর ঘরের সিঁড়ি দিয়ে নেমে আমার উঠোনে আসা যায় না, তাই আফসোস হয়। আলবাত হয়, আর হয় বলেই আমি থাকতে পারলাম না রে। কেমন অদ্ভুতভাবে কথাগুলো বলে তীর্থ। মিথিলা চুপ করে থাকে কিছুক্ষণ। তীর্থদার কথাগুলো শোনার পর একটু আগে নিজের বলা কথাগুলোকেই নিজে আর সমর্থন করতে পারছে না সে। তোমাকে কতদিন ভালো করে দেখিনি তীর্থদা, কতদিন তোমার গান শুনিনি। সেই হসপিটালে শেষ দেখার পর এতগুলো বছর পর তোমাকে আবার ওভাবে দেখলাম। কষ্ট হলেও থ্যাংক ইউ জানিয়েছি ইউনিভার্সকে। এই দেখাটুকুও তো অনেকের হয় না বলো? বড় হয়ে গেছিস তুই অনেক, কত বুঝিস। অবশ্য সেই দিনই তুই অনেকটা বড় হয়ে গিয়েছিলি, যেদিন বলেছিলি অ্যাম্বুলেন্সের শব্দ শুনলে তোর খুব মন খারাপ করে। এই জানো, ট্রেন দেখা যায় আমাদের ব্যালকনি থেকে। তোমার তো খুব ভালো লাগে না রাতের ট্রেন দেখতে? তুমি আসো, আমি ট্রেন দেখাবো তোমাকে আজকে। চোখ দুটো বড় বড় করে কথাটা বলার পরেই মিথিলার মুখটা আবার ফ্যাকাশে হয়ে যায়। কয়েক মুহূর্তের জন্য যেন সে ফিরে গিয়েছিল অতীতে। ফোনটা বেজে উঠতেই হুঁশ ফেরে। এই রে হরনাথ কাকা ফোন করেছে। নির্ঘাত জানতে পেরে গেছে তুমি পালিয়ে এসেছো।
দাঁড়াও, আমি বাইরে থেকে কথা বলে আসছি। বলেই ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে আসে মিথিলা। ফোনটা রিসিভ করতেই হরনাথ কাকা কান্নায় ভেঙে পড়ে, ভাঙা গলায় বলে, মাগো, আজ সকালে তীর্থ দাদাবাবু হঠাৎ কেমন করতে শুরু করে। তোমার নাম করছিল বারবার, আর দেওয়ালে জোরে জোরে মাথা ঠুকছিল। আমি ভয় পেয়ে স্যারকে ফোন করি। অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আধ ঘন্টা আগে দাদাবাবু। একটা ভাঙা কান্নার মাঝে ফোনের বিপ শব্দ যেন বুকে তীরের মতো এসে লাগে মিথিলার। ফোনের স্ক্রিনটা মার্বেলের মেঝেতে পড়ে চৌচির হয়ে যায়। নির্বাক নিথর শরীর নিয়ে মিথিলা ঘরে ঢোকে। ঘরে কেউ নেই। তীর্থদা, তীর্থদা, তীর্থদা বলে পাগলের মতো চিৎকার করতে থাকে সে। যদিও একটু আগেই সে ফোনে শুনে নিয়েছে সেই নির্মম সত্যটা, যে সত্যির পর সবকিছু মিথ্যে মনে হয়। তাহলে এতক্ষণ কার সঙ্গে কথা বলছিল সে? কিভাবেই বা অনুভব করতে পারছিল একটা চিরতরে ছেড়ে যাওয়া মানুষের উপস্থিতি? সবটাই কি তার মনের ভুল ছিল? হঠাৎ সে দেখে তার স্টিকি নোটসের একটা কাগজ ফ্যানের হালকা বাতাসে উড়ে বেড়াচ্ছে ঘরময়। সেটাকে হাতে নিয়ে সে দেখে তাতে বড় বড় হাতে লেখা ম্যাজিক। চোখ দুটো আরও এক পশলা বৃষ্টির ভার নিতে প্রস্তুত তার। এমন সময় দরজার বাইরে থেকে একটা গান ভেসে আসে তার কানে। তীর্থদার গলা। হুড়মুড়িয়ে ব্যালকনিতে বেরিয়ে এসে দরজার দিকে তাকায় মিথিলা। কি খুঁজছে সে নিজেও জানে না। কাকে খুঁজছে, কেনই বা খুঁজছে? শত চিৎকার করে কাঁদলেও সব পাওয়া যায় না কেন? কেন এত নিষ্ঠুর হয়ে ওঠে দেওয়াল ঘড়ির কাঁটাগুলো? যতবার কেউ পালিয়ে যায়, ফেরে একবার কম। এই না ফেরা, না পাওয়া, আফসোস, কান্নার পরেও ইউনিভার্সকে একটা থ্যাংক ইউ ডিজার্ভ করে, শুধু এই কয়েক মুহূর্তের ম্যাজিকের জন্য। ছিলে সাথী হয়ে মোর এতকাল জানি, আজও আছো তুমি তাই। শুধু বাহুর বাঁধনে ধরা দিতে আর ধরিতে যে নাহি পাই। ছিলে সাথী হয়ে মোর এতকাল জানি, আজও আছো তুমি তাই। শুধু বাহুর বাঁধনে ধরা দিতে আর ধরিতে যে নাহি পাই। কখনো হঠাৎ শুনি যেন কিছু বলে গেলে তুমি মোরে, সম্মুখে কখনো দেখা দিয়ে যাও পলকের আড়ালে সরে। কখনো হঠাৎ শুনি যেন কিছু বলে গেলে তুমি মোরে, সম্মুখে কখনো দেখা দিয়ে যাও পলকের আড়ালে সরে। এত ভালোবাসা মনে নহে মিটিবারে, কেমনে তা ভুলে যায়। শুধু বাহুর বাঁধনে ধরা দিতে আর ধরিতে যে নাহি পাই। শুনছিলে আজকের গল্প
ম্যাজিক, কলমে অর্পণ। গল্পটি পাঠ করেছে রণদীপ। অন্যান্য চরিত্রকে প্রাণবন্ত করে তুলেছে অনুভব, দিগন্তিকা, রক্তিম, রণদীপ এবং শৈলী। শব্দগ্রহণ ও আবহ সৃষ্টি করেছে আকাশ। সহযোগিতায় ছিল লিও। বিশেষ ধন্যবাদ জানাই অরুণেন্দু দাসকে। এই সুন্দর গানটা গেয়ে শোনালো অনুভব। পোস্টারটি ডিজাইন করেছে আর্ট যোগী। গল্পটির নির্দেশনায় ছিলাম আমি স্মিতা। একটি বিশেষ ঘোষণা। আমাদের একজন সাবস্ক্রাইবার একটি কঠিন অসুখ হাইড্রাডেনাইটিস সুপুরাটিভার 3rd স্টেজে আক্রান্ত। এখানে এটা প্রায় ইনকিউরেবল। আর এমন এক স্কিন কন্ডিশন যেখানে শরীরের বিভিন্ন অঙ্গ চাকা চাকা হয়ে ফুলে যায়, নানা রকম গ্ল্যান্ডের ইনফ্ল্যামেশন হয়। যিনি আক্রান্ত অর্থাৎ দিয়াশার সমস্ত মেডিকেশনস আর প্রেসক্রিপশনসের ছবি দেওয়া থাকলো স্ক্রিনে। তোমরা নিজেদের সাধ্যমতো তাকে সাহায্য করতে এগিয়ে আসতে পারো। স্ক্রিনে দেওয়া নাম্বারটি যে কোনো ইউপিআই অ্যাপে ইনসার্ট করে তোমরা অনলাইনে টাকা পাঠাতে পারো। সবার সহযোগিতা একান্ত কাম্য। তাহলে কেমন লাগলো আজকের গল্প? লিখে জানাও কমেন্ট করে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। আজকের মতো এই পর্যন্তই। আবার আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা গল্পকে সঙ্গে নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, ভয়ে ভালোবাসায় থেকো। চলেছে পৃথিবী যেমনি চলার, চলেছি আমিও সাথে। আশা উৎসাহ নিষ্প্রভ প্রাণে, একাকার দিনে রাতে। চলেছে পৃথিবী যেমনি চলার, চলেছি আমিও সাথে। আশা উৎসাহ নিষ্প্রভ প্রাণে, একাকার দিনে রাতে। আছে সকলই সাজানো চারিপাশে, তবু কোনো কিছু যেন নাই। শুধু বাহুর বাঁধনে ধরা দিতে আর ধরিতে যে নাহি পাই। ছিলে সাথী হয়ে মোর এতকাল জানি, আজও আছো তুমি তাই। শুধু বাহুর বাঁধনে ধরা দিতে আর ধরিতে যে নাহি পাই।